প্রিয় দর্শক, টাইমস হেডলাইন্সে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত আহ, প্রধান কিছু খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের বেশ কয়েকটি সংবাদ আছে যেগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছে। নানান জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে এবং তারা মিছিল মিটিংও করছেন, কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় অ্যারেস্টও হচ্ছে। তো এই নিয়ে আজকে আলোচনা করব আমাদের সহকর্মীর সঙ্গে। চমকপ্রদ নাকি এটাই আমাদের এক্সপেক্টেড ছিল যে আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে ফিরবে নতুন সরকার, বিএনপি সরকার আসার পরে? চমকপ্রদও বলা চলে, আবার অনেকটা প্রত্যাশিতও বলা চলে। প্রত্যাশিত এই অর্থে যে এবারের নির্বাচনের আগেভাগে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি তার নির্বাচনী এলাকায় বারবার বলছিলেন যে আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা নির্বাচনে যাতে ভোট দিতে আসে, তারা তাদের স্বাভাবিক কাজকর্ম চালাতে পারবে। এই স্বাভাবিক কাজকর্মটি দলীয় কাজকর্ম কিনা সেটি অবশ্য স্পষ্ট ছিল না, যদিও এখন পর্যন্ত আইন অনুযায়ী আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ। এরপরেও বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে প্রার্থীরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের নানানভাবে আশ্বস্ত করেছে যে কিছুই করা হবে না তাদেরকে। এই আশ্বস্ত হয়েই বিভিন্ন এলাকায়, আমাদের প্রতিবেদনে আছে 26টি, যেটি একদিন আগের হিসাব আসলে, এই আজকে 21শে ফেব্রুয়ারির হিসাব ধরলে সেই সংখ্যাটি আরও একটু বাড়বে, হয়তো কয়েকটি। বিভিন্ন জায়গায় অফিস খুলেছে, তবে এও ঠিক যে অফিসগুলি খোলার পরপরই আবার বন্ধও করে দেওয়া হয়েছে, যেটি স্থানীয়ভাবে যারা এনসিপির সাথে জড়িত মূলত তারা গিয়ে পুলিশ প্রশাসনকে জানানোর পর কোথাও কোথাও পুলিশ গিয়ে বন্ধ করেছে, কোথাও কোথাও বেশিরভাগ জায়গাতেই এনসিপির কর্মীরা গিয়েই অফিসগুলি বন্ধ করেছে। খুলনাতে একটি অফিসে আগুনও লাগিয়ে দিয়েছে এই ধরনের। তবে এটি ঠিক যে যেই প্রবণতাটি শুরু হয়েছে, যে আমরা দেখছি যে সরকারি দল বিএনপি থেকে কিন্তু এর প্রতিক্রিয়া খুব নেতিবাচক নয়। জি, বিএনপি এটাকে খারাপ কিছু বলছে না বা এর বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছে না। আমি ওই প্রশ্নে আসতে যাচ্ছিলাম। আমরা নানান জায়গা থেকে খবর পাচ্ছি যে বিএনপির যে স্থানীয় নেতা বা যারা নতুন এমপি হয়েছেন অথবা কেউ কেউ মন্ত্রী হয়েছেন, তারা আসলে তাদের ছত্রছায়াতেই এরকম মানে তারা আওয়ামী লীগ ফিরছে বলে আমরা এটি ছত্রছায়া শব্দটি ব্যবহার করা হয়তো বা আমাদের ঠিক হবে না। তারা আশ্বস্ত করেছিল আগেই যে আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো চলি, বিষয়টা এইরকম আর কি। এবং এ কারণেই বিভিন্ন এলাকায় অফিসগুলি খুলছে, বিশেষ করে গ্রেটার ফরিদপুরে হয়তো বা খোলার পরে অন্যান্য এলাকায় যেরকম এনসিপির সদস্যদের তৎপরতা দেখা গেছে, হয়তো ওই এলাকায় এগুলি হবে না। তো ধীরে ধীরে যদি বিভিন্ন এলাকায় খোলা শুরু হয়, 64টি জেলার মধ্যে যদি 40টি জেলাতে অন্তত অফিস খুলে এবং যদি বন্ধ করেও দেয়া হয়, তবু এক ধরনের সরকারের উপর একটা মানসিক চাপ তৈরি হয় যে এই একটি বড় দল তাদের অফিস যে খুলছে বিভিন্ন জায়গায়, তার মানে হচ্ছে যে এই দলের কর্মীরা, এই দলের সাধারণ সমর্থকরা চায় যে এই দলটিকে আবারও কার্যক্রম করতে দেওয়া হোক। যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, সেগুলি আইন অনুযায়ী চলবে, আইন যেই গতিতে চলে সেভাবে চলবে, কিন্তু তাদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা যেন তাদের কার্যক্রম চালাতে পারে, সেটি হয়তো বা হবে না। ধরুন, আমরা জানতাম যে বিএনপির ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করবে, হ্যাঁ, আমাদের এরকম একটি ধারণা ছিল। কিন্তু আমরা দেখলাম খুব মানে কয়েকদিনের মধ্যেই তারেক রহমান হয়তো বা এত দ্রুত শুরু হবে সেটি হয়তো অনেকেরই, যেটি বলছিলাম যে কিছু প্রত্যাশিত এই অর্থে যে আগে তাদের ছিল, আর চমক হচ্ছে ওই অর্থে যে এত দ্রুত তারা মাঠে যাবে। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম এখনো আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু তারা যদি এরকম আস্তে আস্তে ধরেন অফিস খুলে মিছিল মিটিং বা কার্যক্রম শুরু করে, সেক্ষেত্রে রাজনীতিতে এর প্রভাবটা কি হবে বলে আপনি মনে করেন? রাজনীতিতে প্রভাব যেটি হবে, যেটি একটু আগেই বলেছিলাম, যে সরকারের উপর একটি মানসিক চাপ তৈরি হবে, যে বিভিন্ন জায়গায় যেহেতু খুলেই গেছে অফিস, যেহেতু আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামছে বিভিন্ন কর্মসূচিতে, যেমন 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় প্রভাত ফেরিতে অংশ নিয়েছে তারা, এমনকি ঢাকায় এই রাজধানীতেও সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি পুষ্পাঞ্জলি কয়েকজন গিয়ে
অর্পণ করে এসেছে। তো যেহেতু এগুলি হচ্ছেই, সেহেতু তাদের যে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা, যেটি অতীতে সাধারণত সামরিক আইনের সময় দেখা গেছে, সামরিক আইন শাসকরা এরকম রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করত, তো আমরা আর কেন এই দায়ভার নেব? হয়তোবা সেদিক থেকে দলীয় কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, সেটি হয়তোবা ধীরে ধীরে উঠে যাবে এবং এই উঠে যাওয়ার উপর একটি প্রভাব তৈরি করবে। না, আমি যেটা প্রভাবের কথা বলতে, ধরেন রাজনীতির প্রভাব বা ইমপ্যাক্ট, এখানে জামাত, এনসিপি আছে, হ্যাঁ, আমরা ইনকিলাব মঞ্চ আছে, যারা আওয়ামী লীগের রাজনীতি ব্যান করার জন্য, আওয়ামী লীগকে ব্যান করার জন্য রাস্তায় মিছিল মিটিং করেছে, তারা কিন্তু এখন বিরোধী দল। তো বিরোধী দল হিসেবে তারা তো এটা মেনে নিতে চাইবেন না। স্বাভাবিকভাবে এখনই মেনে নিচ্ছে না। এনসিপির কর্মীরাই বিভিন্ন জায়গায় গিয়ে যেসব অফিস খোলা হয়েছে সেগুলিকে আবার গিয়ে বন্ধ করেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে বিরোধী দল, তাদের শক্তি কতটুকু, তারা কি আসলেই, যদি সরকারি দল বিএনপি কোনো রকমের এতে নাক না গলায় যে আমরা আওয়ামী লীগ কীভাবে আসছে না আসছে আমরা দেখব না, আওয়ামী লীগ বনাম জাতীয় জামাতে ইসলামী, এনসিপি, তাদের মধ্যে যা হয় হোক আমরা দেখব না, এটি যদি হয় তাহলে বোঝা যাবে যে আসলে কার ক্ষমতা, কার শক্তি কতটুকু। সেই শক্তির দিক থেকে আমার বিশ্বাস এখনও সারা দেশে জামাতের চাইতে বা এনসিপি তাদের যে অঙ্গ বা উইং, অনেকেই বলে যে জামাতেরই ক খ গ ঘ হচ্ছে এবি পার্টি, এনসিপি ইত্যাদি ইত্যাদি, তো তাদের শক্তি বেশিরভাগ এলাকাতেই আওয়ামী লীগের শক্তির সাথে টিকবে না যদি সরকার কোনো রকমের সহায়তা না দেয় এই জামাত ইসলামী বা এনসিপি সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী। সরকার মানেই এখন যেহেতু রাজনৈতিক সরকার, তারা তো সেই সমর্থনটি যদি দিতে চায় পুলিশের মাধ্যমেই দেবে। যদিও আমরা দেখেছি যে চট্টগ্রামে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি কিন্তু অফিস খোলার জন্য নয়, তারা প্রভাত ফেরিতে গিয়েছিল সেখান থেকে। এটি যে ঠিক দলের নামে যদি গিয়েও থাকে, এটিকে আসলে দলীয় কার্যক্রম কতটা বলা যাবে এটি নিয়েও অনেকেই সন্দেহ পোষণ করে। কিন্তু পুলিশ তো অ্যারেস্ট করতে পারে, যেহেতু আইনগতভাবে তাদের কোনো অধিকার নাই। সেখানেও একটি বিতর্ক রয়েছে যে গ্রেপ্তার কখন করবে, যদি দলীয় কার্যক্রম চালায়। যদি কেউ আওয়ামী লীগের ব্যানার নিয়ে প্রভাত ফেরিতে গিয়ে থাকে তাহলে সেটিকে দলীয় কার্যক্রম বলা যেতে পারে। আওয়ামী লীগের নামে যদি কোনো সভা ডাকে সেটি দলীয় কার্যক্রম হতে পারে। কিন্তু আওয়ামী লীগের 10 জন সদস্য তারা একসাথে বসে রইল, সেটিকে দলীয় কার্যক্রম কতটুকু বলা যাবে? এটা কিছুটা বাড়াবাড়ি বলা যায়। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা জানতে চাই, যে ধরুন আওয়ামী লীগ চাইবে যত দ্রুত রাজনীতিতে ফেরা যায় এবং দে আর ভেরি ডেসপারেট অ্যাবাউট ইট, এবং অন দি আদার হ্যান্ড জামাত এবং এনসিপি ডেফিনেটলি বসে থাকবে না। তাহলে কি সামনে আপনি একটা মানে সহিংসতার কোনো আভাস পাচ্ছেন? এই সহিংসতাটা হবে কি হবে না এটা নির্ভর করবে সরকারের উপর। সরকার সহিংস হতে দেবে কি দেবে না। কারণ আওয়ামী লীগ মাঠে নামলে যদি সহিংস আকারে তার প্রতিরোধ করতে যায় জামাতে ইসলামী বা এনসিপি, তখন সহিংসতা হবে। কিন্তু তারা যদি শুধু মৌখিকভাবে বিরোধিতা করে, প্রতিবাদ জানায়, সরকারের কাছে প্রতিবাদ জানায়, তাহলে হয়তো বা সহিংসতা হবে না। তবে এটি ঠিক যে শুরুর দিকে কোথাও কোথাও সহিংসতা হতে পারে, এরকম একটি আশঙ্কা আছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছিল নানান দেশের উপরে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। অন দি আদার হ্যান্ড সে 10% ট্যারিফ সব দেশের জন্যই ইম্পোজ করেছে। এই নিয়ে আমি আলোচনা করব আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবুর সঙ্গে। বিষয়টা কি দাঁড়ালো আসলে? আমাদের অন্তর্বর্তী সরকার খুব তড়িঘড়ি করে যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট জাতীয় নির্বাচনের 3 দিন আগে অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ওয়েতে সাইন করে গেছে। গোপনীয়তা রক্ষা, হ্যাঁ, চুক্তির শর্ত কি, এবং এই যে চুক্তিপত্রে পরে আমরা দেখলাম কি কি যে আমাদের সার্বভৌমত্ব কোথায় কোথায় ব্যাহত হচ্ছে। তো যাই হোক, সবচেয়ে এখন এটি আরও সমালোচিত হচ্ছে এই কারণে যে সেই ট্রাম্প ট্যারিফটি তার দেশের যে সর্বোচ্চ আদালত তারাই বলছে যে এটি অবৈধ। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনাটা জেনুইন অ্যান্ড ইটস অত্যন্ত, মানুষ একটু ক্ষেপেই গেছে আর কি, যে মানে ইলেক্টেড গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার 7 দিন আগে এমন এমন শর্ত তারা সাইন করে এসছে। ইট ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি। তাহলে যে আমরা যে চুক্তিটা সাইন করলাম, যে ডিলটা, এটা কি ইনভ্যালিড হয়ে গেল?
এটি ইনভ্যালিড হলো না। এটি বাংলাদেশ আর্গু করতে পারে যে যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফটাই তোমাদের দেশে আর থাকছে না, সেহেতু এই দ্য এগ্রিমেন্ট অন দিস এটা আমাদের রিভিউ ও রিকনসিডার করা উচিত। বাট এটি কিন্তু আসলে এখনো এফেক্টিভ হয়নি। ক্লজে আছে যে দুই পক্ষ নোটিফাই করবে তাদের অ্যাডমিনিস্ট্রেশনে, করার পরে 60 নোটিফিকেশন শেষ হওয়ার পরে 60 দিনের মধ্যে সেটা কার্যকর হবে। তাহলে তো এখন প্রসেসটাই স্টলড হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প আবার একটি কথা বলেছে যে বিভিন্ন দেশের সাথে আমাদের চুক্তি হয়েছে, চুক্তিগুলো আমি আশা করব যে আপহোল্ড করবেন, আর যারা যারা করবে না তাদের জন্য আমার কাছে ওষুধ আছে, যদি এইভাবে বলি হুমকিটা। ওষুধগুলো কি? ওষুধগুলো হচ্ছে যে এই দেশটা লেবার স্ট্যান্ডার্ড থেকে শুরু করে যদি তারা সাবসিডি দেয় যেখানে, এবং তাদের সাবসিডি এক্সট্রা কম্পিটিটিভনেস গেইন করতে হেল্প করে, এরকম নানান টুল তার হাতে আছে, সেগুলো দিয়ে তারা কাজ করে ইউএসটিআরকে কাজে লাগিয়ে তারা কিন্তু কান্ট্রি স্পেসিফিক কমোডিটি আর আপনার যে প্রোডাক্ট স্পেসিফিক ডিউটি তারা অ্যাড করতে পারে। বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা কি পড়বে এখন কি আমরা বুঝতে পারছি, নাকি আমাদের ওয়েট করতে হবে, বা আমাদের সরকারের এখন কি করা উচিত? ট্রাম্প ট্যারিফটা আমাদের দেশে অন্যদের তো ইন্ডিয়া বা চায়না ভিয়েতনামের তুলনায় কম থাকাতে আমরা কিছুটা অ্যাডভান্টেজ পাবো, কিন্তু এখন আসলে ট্রাম্প ট্যারিফের যে পুরো বিষয়টাই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কারণ সব দেশের উপরে সে একটা ফ্ল্যাট 10% টেম্পোরারি, এটা আইন অনুযায়ী সেখানে 150 দিন পর্যন্ত সর্বোচ্চ ইমার্জেন্সি হিসাবে তারা এটি এফেক্টিভ রাখতে পারেন। তো এই 150 দিনের জন্য আপাতত ট্রাম্প ট্যারিফের কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কম্পিটিটিভ আমাদের থাকছে না। মানে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা আমাদের অ্যাপারেলের উপরে, সেটা এখনই আমরা বলতে পারছি না। ইম্প্যাক্ট পড়বে না। তা এক্সপেকটেশন ছিল যে অন্য দেশের থেকে আমাদের এখানে অর্ডার যেভাবে ফ্লো হয়ে আসবে, যে এক্সপেকটেশনটা ছিল, সেই এক্সপেকটেশনটা এখন আর করা যাচ্ছে না। তাহলে তো আমরা অ্যাডভান্টেজেস যে পজিশনে ছিলাম সেই পজিশনে তো আমরা থাকছি না। না, সেই পজিশনে আমরা থাকছি না, কিছুটা অ্যাডভান্টেজ সেটা থাকছে না, তবে আমরা ট্রাম্প ট্যারিফের আগে যে অবস্থায় ছিলাম আমরা সেই অবস্থায় ফিরে গেছি। ধরুন আমাদের তো ট্রাম্প ট্যারিফের কারণে তারপরে ডিল সাইন হয়েছে, তো সবকিছু মিলে আমাদের তো একটা প্রস্তুতি ছিল, যারা ব্যবসায়ী অ্যাপারেল বিজনেস করেন তারাও তো নানান ধরনের পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে প্রস্তুতি নিয়েছেন, সেটা ফেস করে কিভাবে ব্যবসায় টিকে থাকা যায়। তো তাদের এখন করণীয়, তাদের করণীয় হচ্ছে যারা এই যে আপনার যে চুক্তি অনুযায়ী যেটি ছিল, এগুলো দেখার বিষয় যে যেমন যে আপনার যদি কেউ আমেরিকান কটন একটু বেশি দাম দিয়ে এনে এখানে অ্যাপারেল প্রস্তুত করে যদি আবার আমেরিকায় পাঠায়, সেটি 19% জায়গায় 0% যে ট্রাম্প ট্যারিফ সেটি 0 হয়ে যাবে, এরকম একটা চুক্তি ছিল। তো সেই চুক্তিটা যদি বাংলাদেশ তার অন্যান্য শর্ত মানে, ক্লিয়ার যে বাংলাদেশ এই সুবিধাটা পাবে, কিন্তু এই সুবিধা পাওয়ার বিনিময়ে বাংলাদেশকে কি কি দিতে হবে সেটি হচ্ছে ভয়ঙ্কর। বাংলাদেশ 14টি প্লেন কেনার যে এগ্রিমেন্ট যে কমিটমেন্ট করেছে, তারপরে হচ্ছে সেখান থেকে আপনার যে এগ্রিকালচারাল ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে, প্রতি বছরে আপনার $3.5 বিলিয়ন মতো এগ্রিকালচারাল অ্যান্ড এনার্জি প্রোডাক্টস আমেরিকা থেকে প্রতি বছর ইম্পোর্ট করবে, সেগুলো যোগ হয়েছে। বাংলাদেশ এগুলো যদি আপহোল্ড করে, এটা গেল বাণিজ্যের বিষয়, কিন্তু প্রবলেম হচ্ছে এর চাইতে সভরেন্টি প্রশ্নে, যেখানে সবচেয়ে বেশি ক্ষেপে গেছে মানুষ বা এক্সপার্টরাও খুবই বিরক্ত এই ব্যাপারটাতে, যে বাংলাদেশ যদি প্রযুক্তি পার্টনার, লাইক আপনি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার করতে যাচ্ছেন, আইটি ইনফ্রাস্ট্রাকচার করতে যাচ্ছেন, বা আপনি আইসিটির জন্য সফট ইনফ্রাস্ট্রাকচার করতে যাচ্ছেন, কিংবা আপনি সামরিক প্রকিউরমেন্টে যাচ্ছেন, আপনি আপনার ফাইটার জেট বলেন বা আপনি ট্যাঙ্ক কিনবেন, এগুলো সব কিছুই আমেরিকার ইচ্ছায় হতে হবে। মানে আমাদের চুক্তিটা এফেক্টিভলি ধরুন আমাদের কেনাকাটা, আমাদের ব্যবসা বাণিজ্য, ট্রেড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেকটা এই চুক্তির কারণে আমাদের হাত পা বাঁধা অবস্থায়, সিম্পলি আমরা আমেরিকা যা চাইবে তাই করতে হচ্ছে। চুক্তিটা এরকমই, চুক্তির কপিটা যদি আপনি পড়েন, এবং সেটা কিন্তু ইউএসটিআর এর ওয়েবসাইটে দেওয়া আছে। আর তারপরে আমেরিকা যদি কোনো দেশের উপর, ধরেন আজকে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, কিন্তু যদি কখনো আমেরিকা ইউরোপকে বলে যে তার সাথে সম্পর্ক খারাপ হয়, ইউরোপ থেকে ইম্পোর্ট করা যাবে না, আমেরিকা বলে, বাংলাদেশ কিন্তু সেটিও মানতে বাধ্য। ইউরোপে যদি এক্সপোর্ট ব্যান করে আমেরিকা এক্সপোর্ট করবে না, বাংলাদেশও এক্সপোর্ট করতে পারবে না। আমেরিকা চাইলে যাই হোক সেগুলো মানতে হবে। আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে, এই যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট এটি অবৈধ ঘোষণা করেছে, নিশ্চয়ই এখন এটা রিনেগোশিয়েট করে এটা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আসা অথবা একটা উইন উইন সিচুয়েশনে আসা, একটা নেগোসিয়েশনের একটা পথ
Right. খুলে গেল বলে আমরা মনে করছি। ঐতিহাসিকভাবে বাংলাদেশ কিন্তু আসলে আপনি জানেন যে সবার বন্ধু কারো শত্রু নয়। তো এখন একটা যে মাল্টিপোলার ওয়ার্ল্ড সৃষ্টি হচ্ছে নতুন করে, এখানে যদি বাংলাদেশ একটা ব্লকে ঢুকে যায় যে আমেরিকার বন্ধু আর আমেরিকার সকল শত্রুর শত্রু, বা তাদের সাথে সে ব্যবসা বাণিজ্যে কোনো এফটিএ পর্যন্ত করতে পারবে না, এটা বাংলাদেশ আসলে এফোর্ড করতে পারবে না। দর্শক, প্রথমবারের মতো বাংলাদেশ জামাতে ইসলামের আমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছে। সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হচ্ছে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়েছেন নাকি এটি শুধুই পলিটিক্যাল একটা স্ট্যান্ডবাজি ছিল, সেটি নিয়ে আমি আলোচনা করব আমাদের রিপোর্টার রায়ান তামরিনের সঙ্গে। জামাতের আমিরের যে পুষ্পস্তবক অর্পণ, এটা নিয়ে তো বেশ সমালোচনা তর্ক চলছে, বিষয়টা আসলে কি? 21শে ফেব্রুয়ারি যে প্রথম প্রহরে জামাতের আমির তার 11 দলীয় জোটের সাথে যখন পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে যাচ্ছিলেন, তখন কিছু যুবক হচ্ছে তাকে দেখে স্লোগান দিচ্ছিল। সেগুলো হচ্ছে 71-এর দালালেরা হুঁশিয়ার সাবধান। এর বিপরীতে জামাতের যে কর্মীরা তারা আবার বলছিল যে ভাষা সৈনিক গোলাম আজম লও 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 সালাম। সো সেখান থেকে কেন্দ্র করেই আসলে মূল বিতর্কের সৃষ্টি হয়। আমরা জানি যে ঐতিহাসিকভাবে গোলাম আজম ছিল পূর্ব পাকিস্তান ইসলামী যে ছাত্র সংঘ সেটির সাথে ছিলেন এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন তিনি। কিন্তু 1970 সালে পশ্চিম পাকিস্তানের শুক্কুর যে শহর, সেখানে এক সংবর্ধনা সভায় গোলাম আজম নিজেই প্রকাশ্যে বলেছিলেন যে 52-র যে ভাষা আন্দোলনে যে অংশ নেওয়া সেটি ছিল মারাত্মক ভুল। এবং তৎকালীন দৈনিক আজাদ যে পত্রিকা আছে সেটিতেও কিন্তু স্পষ্টভাবে মুদ্রিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে বদরুদ্দিন ওমরের লেখা হচ্ছে দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ, সে গ্রন্থে লেখা আছে যে গোলাম আজম ভাষা আন্দোলনকে একটি হিন্দু ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলমানদের এই বিভক্তির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। এছাড়া আমরা যদি ইতিহাস দেখি, 1973 সালে লন্ডনে ইস্ট পাকিস্তান রিট্রিভাল কমিটি গঠন করে সোনার বাংলা পত্রিকার মাধ্যমে তিনি অপপ্রচার চালান বলে বিচার ICT 2-তে যে যখন বিচারাধীন ছিল তার গোলাম আজমকে কেন্দ্র করে, সেটি কিন্তু উঠে আসে সেই সময়। এছাড়া 1975 সালে সৌদি বাদশাহ ফয়সালের কাছেও তিনি দাবি করেছিলেন যে পুরো পাকিস্তান নাকি হিন্দুদের দখলে চলে গেছে এবং সেখানে কোরআন পোড়ানো হচ্ছে। যাই হোক, আপনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন যে জামাতে ইসলামের অবস্থান 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তো জামাতে ইসলামী তখন তো আসলে ভাষা আন্দোলনের পক্ষে তারা অংশ নিয়েছিল, কিন্তু সেটাকে তারা একটা ঐতিহাসিক ভুল বলে তারা এখন দাবি করছে, বা দশকের পর দশক সেটি বলে আসছে এবং স্বাধীন বাংলাদেশেও। কিন্তু গত রাতে প্রথম প্রহরে যে জামাতের আমির শফিকুর রহমান গেলেন, উনি আসলে ওখানে তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি। আপনার কাছে কি মনে হয়, মানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন নাকি ওইটা জাস্ট একটা ফর্মালিটি ছিল? সেখানে মানে জামাতকে কিছু সাংবাদিক হচ্ছে প্রশ্ন করেছিল যে জামাত কি সত্যি ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে এসেছে কিনা। তখন এই প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে দলটি হচ্ছে একটি রাষ্ট্রীয় আচার এবং বিরোধী দলীয় নেতা হিসেবে আবির্ভাব বা পুষ্পস্তবক অর্পণ করেছিল। বিভিন্ন অ্যানালিসিস্টরা, পলিটিক্যাল অ্যানালিস্টরা এটাকে বলছে যে জামাত তাদের অতীত যে রাজনৈতিক অবস্থান নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এছাড়াও অ্যানালিসিস্টরা বলছে যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ অবধি জামাতের বিরোধী যে ভূমিকা সেটি পালন করার কারণে দলটি আজ ইতিহাসের ভেতরে নিজেদের জন্য বয়ান তৈরি করছে বা গ্রহণযোগ্য জায়গা খুঁজছে। এই প্রক্রিয়ায় তারা কিছু ঘটনাকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে, যা ঐতিহাসিকভাবে পুরোপুরি সঠিক নয় বলে বিভিন্ন অ্যানালিস্টরা মনে করে। না, কিন্তু ধরুন ওনাকে তো প্রশ্ন করা হয়েছিল যে এরকম পুষ্পস্তবক অর্পণ করা ইসলাম বিরোধী, ওনারা আগে বলেছেন। সেই প্রশ্নের বিপরীতে উনি কি বলেছেন? সেই প্রশ্নের বিপরীতে বলেছিল যে এটি তিনি শুধু বিরোধী দলীয় নেতা হিসেবে যে একটি রোল সেটি সে করছে। আমরা দেখেছি যে তিনি এই প্রশ্নের উত্তর না দিয়ে কিছুটা ক্ষেপে সেখান থেকে চলে বের হয়ে গেছে। তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে জামাতের যে পুষ্পস্তবক অর্পণের যে বিষয়টা, এটি আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয় না, এটি জাস্ট রাষ্ট্রীয় বিরোধী দলীয় নেতা হিসাবে ওনার যে রাষ্ট্রের যে একটা দায়িত্ব সেটি শুধু ওনারা পালন করতে গেছেন। তার মানে তাদের যে একটা ঐতিহাসিক অবস্থান ছিল ভাষা আন্দোলনের পক্ষে, সেই সময় 52 সালে নিয়েছিল, তার পরবর্তীতে তারা যে বয়ানটা দিয়েছেন যে তাদের জন্য ভুল ছিল, তারা ওইটাকেই স্ট্যান্ড করছে। জি।
তো এখন ধরুন আপনি তো এই রিপোর্টটা করেছেন, তো এটা নিয়ে কি মানে জামাতের কাছ থেকে কোনো ব্যাখ্যা পেয়েছেন? জামাতের আমি যদি একটু পূর্বে চলে যাই, সেখানে যে মতিউর রহমান নিজামী ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার, তিনি কিন্তু অনেক জায়গায় শহীদ মিনারে ফুল দেওয়াকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ বলে প্রচার করেছিলেন। স্কলারের বার্টিল লিন্টার্সের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে নিজামীর ভাষা আন্দোলন সম্পূর্ণ হিন্দু প্রভাবিত এবং 21শে ফেব্রুয়ারিকে পাকিস্তানের ঐক্যের পরিপন্থী বলে তিনি মনে করতেন। একইভাবে দলটির যে সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনি 1971 সালে ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট হিসেবেও ছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের আন্দোলনটা বা বাংলাদেশ সূত্রপাতের যে আন্দোলন, সেই আন্দোলনটি চরমপন্থী ভারত বা হিন্দু বিরোধী হিসেবে বক্তব্য রেখেছিলেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে যে তারা চেষ্টা করছে যে নতুন বয়ানের মাধ্যমে তারা রাজনীতিতে নতুন করে জায়গা নেওয়ার, কিন্তু তাদের এই সর্বশেষ যে উদ্যোগটা, এই উদ্যোগের কারণে আসলে কি সেটি তারা সেই নতুন করে অবস্থান তৈরি করতে পারবেন, নাকি এটা নতুন করে আবার সমালোচনার সম্মুখীন হবে যে তারা আসলে তাদের যে আগের যে অবস্থান সেই অবস্থানই ধরে রাখলেন? জি, অবশ্যই সমালোচনার সৃষ্টি হবে, কারণ যেহেতু গতকালই যে ওরা যে স্লোগানটা দিয়েছে গোলাম আজমকে কেন্দ্র করে, সেটি এক ধরনের সমালোচনা অবশ্যই সৃষ্টি করছে এবং করবে সামনে। মাদকের ব্যবসা এক ভয়াবহ রূপ ধারণ করেছে, আর এই ব্যবসায় বিশেষ করে ব্যবহার করা হচ্ছে শিশুদের। এ নিয়ে আমাদের একটি রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছে প্রাচ্যব। যারা মাদক কারবারি তারা শিশুদের ব্যবহার করছে। মাদক কারবারিরা তাদের মাদক বেচার জন্য বা বিক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য মাধ্যম হিসেবে শিশুদেরকে ব্যবহার করছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের জন্য আইনটি বেশ নমনীয়, এবং সারা বিশ্বের সাথে কম্পেয়ার করে হলেও বাংলাদেশের এই আইনটি বেশ নমনীয় রাখা হয়েছে, কারণ শিশুদের জন্য আমরা সবসময় দেখছি বিভিন্ন ধরনের ছাড় দেওয়া থাকে। তো এই ছাড়, এই নমনীয়তার সুযোগটাই হচ্ছে মাদক কারবারিরা নিচ্ছে। তো এইটা তো অনেক দিন যাবতই চলছে, এবং আমরা দেখছি যে আস্তে আস্তে সেটি একটি মানে কমন একটা প্র্যাকটিসে পরিণত হচ্ছে, যে আপনি যদি সেই অপকর্মে লিপ্ত হই তাহলে আমাদের যে শাস্তি সেটি খুব কঠোর শাস্তি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটি ভিন্ন রকমের। তো এটি তো আমাদের পুলিশ প্রশাসন জানে, তো সেই ক্ষেত্রে তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, প্রথমে যে বিষয়টা আসে শিশু আইন মোতাবেক, শিশু আইন 2013 মোতাবেক বলা হয়েছে যে 9 বছরের কম বয়সী কোনো শিশুকে কখনোই গ্রেফতার দেখানো যাবে না, এবং যদি তারা 18 বছরের নিচে হয় তো তাদেরকে কখনোই যাবজ্জীবন বা এই ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না, এবং তাদেরকে কারাগারেও রাখা যাবে না। তাদের জন্য বিশেষ সংশোধনাগার আছে, সেখানে তাদেরকে রাখতে হইতে পারে, বাট কারাগারে বা আমরা যে গতানুগতিক যে প্র্যাকটিসটা দেখি, ওই প্র্যাকটিসটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সমগ্র যে এলাকা আছে, যে আমরা যে মাদকের অভয়ারণ্য হিসেবে চিনি, কারণ বাজার, তেজগাঁ, এই এলাকার যে সংশ্লিষ্ট থানা, তাদের সাথে কথা বলছি, তারা অনেকটা আর কি নিরুপায়, কারণ তারা যখন গ্রেফতার করতেছে তখন তারা দেখছে তারা শিশু, তা আইনের মার পেয়েছে তারা আর কি তাদেরকে কঠোরভাবে দমনও করতে পারে না, এবং থানা সংশ্লিষ্ট যারা আছে, ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাও বলতেছে যে ভাই আমরা মনে হচ্ছে যে আমরা তাদেরকে কারাগারে পাঠাইছি বা আদালতে পাঠাইছি, 7-8 দিন পর তারা বেরোয় আবার সে একই কাজ করতেছে। তো এই যে শিশুরা, এদের বয়স কেমন? প্রধানত আমি ফিল্ড ভিজিট করছি বেশ 2-2.5 মাসের মতন, তো আমি যেটা দেখছি যে অ্যালার্মিং আকারে এটা আছে, যেমন 8-9 বছর বয়সী বাচ্চারা আছে, অধিকাংশ বয়সের রেঞ্জটা হচ্ছে 12 থেকে 15, এই বয়সী যে কিশোরীরা আছে তাদেরকে হচ্ছে তারা ব্যবহার করে। মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এক ধরনের বিপদের মধ্যেই আছে, যে তারা ধরছে তারপরে আবার হয়তো ছেড়ে দিচ্ছে, অথবা তারা যদি জেলে যায়, শিশুরা জেল থেকে বেরিয়ে এসে আবার এসে একই কাজে লিপ্ত হচ্ছে। তাহলে এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা বললাম শুরুতে, যে তারা আর কি আসলে বিপদের মধ্যে আছে, কারণ ওই বিভিন্ন কর্মকর্তারাই বলছে যে ভাই আমরা গ্রেফতার করছি, এবং আমি বেশ কিছু মাদক কারবারি শিশুর সঙ্গে কথা বলছি, তারা বেশ কনফিডেন্ট যে ভাই আমাদেরকে ধরবে, আমরা তো জানি যে 2-3 দিন পর বড় ভাইরা ছাড়াই নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে পরিত্রাণের বিষয়ে আমি ইউনিসেফ, জাতিসংঘের যে শিশু বিষয়ক যে যারা কাজ করে যে সংস্থা ইউনিসেফ, তার বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স, তার সাথে যোগাযোগ করি। সে একটা কথা বলছে যে শিশুদের জন্য আইন কঠোর করে আর কি কখনো এই অপরাধ দমন করা যাবে না, বরং যারা শিশুদেরকে ব্যবহার করতেছে নেগেটিভ কাজ করার জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, তাদের এই অপরাধ। আমি আসলে এই প্রশ্নে আসতে যাচ্ছিলাম যে শিশুদেরকে যারা ব্যবহার করছে
তাদেরকে ধরার কোনো চেষ্টা পুলিশের আছে কিনা? পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যদি কখনো কোনো অভিযোগ পাই বা কোনো শিশু যদি কোনো ব্যক্তির নাম বলে, সে এটা রাজনৈতিক ব্যক্তি হোক, রাজনৈতিক পরিচয় থাকুক তার, বা সে কোনো ব্যবসায়ী হোক, আমরা কোনো কিছু এগুলি দেখি না, আমরা জাস্ট তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করি। তবে অধিকাংশ ক্ষেত্রে শিশুরা আর কি মূলত জানে না যে এই চক্রটাকে কারা চালায়। তাদেরকে হয়তো বা মাঝখানে একজন মিডিয়াম হিসেবে একজন ব্যক্তি আসে, তারা হয়তো বা ওই তাদেরকে যে ড্রাগসগুলো থাকে সেগুলো দেয়, তারপর আর কি মানে তারা ওই কি ধরনের ড্রাগস তারা সেল করে? অধিকাংশ টাইমে দেখছি ফিল্ড ভিজিট করে সেটা হচ্ছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার মতন যে ড্রাগসগুলো আছে এগুলোই বেশি। এগুলো তো প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমার কাছে একদমই। আমি তো যা শুনেছি যে আপনিও রিপোর্টে লিখেছেন যে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, ইভেন দিনের বেলাতেও সেটি হচ্ছে। দিনের বেলা এবং খাওয়াও হচ্ছে, দিনের বেলাতে তারা প্রকাশ্যেই খাচ্ছে। তাহলে এটি তো আসলে মারাত্মক রূপ ধারণ করেছে। কিন্তু আমাদের যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা তো একটা বিশাল ধরেন যে ম্যান পাওয়ার নিয়ে, লজিস্টিক্স নিয়ে বসে আছে, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়ে না। তারা কোনো কিছু হলেই তারা শুধু বলে যে তাদেরকে যথেষ্ট জনবল নাই, গাড়ি ঘোড়া নাই, এই জন্য তারা অপারেশন চালাতে পারে না। আপনার কি মনে হয় যে মাদক বিরোধী অধিদপ্তর, হ্যাঁ, তাদের আসলে অ্যাক্টিভ হওয়া দরকার এখানে? সেই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের বেশ কিছু কর্মকাণ্ড আমরা দেখছি রিসেন্ট টাইমে, যে বিভিন্ন ধরনের ড্রাগস কিন্তু তারা উদ্ধার করছে। তবে আমি মনে করি যে যেহেতু এই এলাকাটাকে মাদকের অভয়ারণ্য হিসেবে, এবং এটা প্রকাশ্যে আপনি দিনের দুপুরে আপনি হাঁটবেন, ক্রসিংটা আপনি পার হবেন, 1-2 মিনিটের মধ্যে দেখবেন আপনার কাছে অফার নিয়ে আসতেছে। কিন্তু আরেকটি অভিযোগও তো আছে যে এর সঙ্গে আসলে এক শ্রেণীর পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন জড়িত আছে। হ্যাঁ, এটা অনেকেই অভিযোগ করে। তো আর কি আমি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞেস করছি, তারা বলতেছে যে ভাই আমাদের এইখানে আমরা তো সরাসরি জড়িত থাকি না, আমাদের বিরুদ্ধে আর কি গুজব রটানো হচ্ছে বা আমাদের সম্পর্কে আর কি একটা মিথ্যা ভ্রান্ত তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু ধরুন একটা কথা আছে যে মানে ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাইটাও চলে আসে। তো সাপ্লাইও অ্যাভেলেবল, ডিমান্ডও আছে, তাহলে তো এখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় দেখছি না। একটু মহামারী আকারে, বিশেষ করে যে শিশুরা এই কাজে লিপ্ত বা যারা ব্যবহার করছেন এই শিশুদের তো আসলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের সত্যি কথা বলতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে, আর একটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে যে একজন শিশু বেড়ে ওঠে, তার যে মনস্তাত্ত্বিক বিকাশ হয়, তারা সেদিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং তারা গতানুগতিক যে পড়াশোনার যে ধারাটা তার থেকে অনেক দূরে থাকতেছে। সর্বশেষ আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে অনেক শিশুরা এই মাদক বিক্রি করতে করতে তারা নিজেরাও মাদকাসক্ত হয়ে যায়, তারা মাদক নেওয়া শুরু করে। এটি সম্পর্কে আপনি কোনো খোঁজ পেয়েছেন কিনা? হ্যাঁ, এটি সম্পর্কে পেয়েছি। আমি যখন ফিল্ডে ঘুরেছি তখন আমি বেশ কিছু শিশুদের সাথে কথা বলছি। আর কি বিষয়টি বেশ হৃদয় বিদারক, কারণ আপনি দেখতেছেন যে 8-9 বছরের বাচ্চা, তারা জাস্ট মাদকটা খাচ্ছে তাদের ক্ষুধা নিবারণ করার জন্য। তারা ওই একটু মাদক খাইলে হয়তো বা তারা সারাদিনে তাদের ক্ষুধার কষ্টটা হয় না। তো আলটিমেটলি তাদের শারীরিক যে বিভিন্ন ক্ষতি হচ্ছে, তার পাশাপাশি তাদের মানসিক বিভিন্ন ক্ষতি হচ্ছে। তো আমি মনে করি যে সরকারেরও আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। আমরা জানি একটি নির্বাচিত সরকার এসেছে, তাদের পক্ষ থেকে আমাদের সবারই আশা থাকবে যে তারা আরও গঠনমূলক বা শিশুদের পক্ষে তারা কাজ করবে।